1865 সালের এপ্রিল মাস 4 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটে মাত্র কয়েকদিন হল। কিন্তু বিজয়ের সেই মুহূর্তটি আকস্মিকভাবে একটি জাতীয় ট্র্যাজেডিতে পরিণত হয় যখন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গুপ্তহত্যার শিকার হন। কবি ওয়াল্ট হুইটম্যান এই জাতীয় শোককে ধারণ করতে রচনা করেন তার বিখ্যাত এলিজি ওয়েন লাইল্যাক্স লাস্ট ইন দ্য ডোরইয়ার্ড ব্লুমড। কবিতার 206টি লাইনের কোথাও আব্রাহাম লিঙ্কনের নাম একবারও উচ্চারিত হয়নি, বরং কবিতাটি শুরু হয় প্রকৃতির এক বিষণ্ণ ও চক্রাকার শোকের আবহে। When lilacs last in the dooryard bloomed, and the great star early drooped in the western sky in the night, I mourned and yet shall mourn with ever-returning spring. হুইটম্যান শুরুতে একটি প্রধান প্রতীকের অবতারণা করেন, পশ্চিমাকাশের পতনশীল তারা। এই উজ্জ্বল নক্ষত্রটি স্বয়ং আব্রাহাম লিঙ্কনের প্রতিচ্ছবি, যার প্রস্থান আমেরিকাকে এক গভীর অন্ধকারে নিমজ্জিত করে। কবির বর্ণনায় এই অন্ধকারের নাম ব্ল্যাক মার্ক। তারাটি হারিয়ে যাওয়ার পর চারপাশের এই নিরেট অন্ধকার তাকে এক ব্যক্তিগত অসহায়ত্বের বোধে অবরুদ্ধ করে ফেলে। এই রূপকটি ব্যবহার করে হুইটম্যান একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে মহাকাজতিক শোকের রূপ দিয়েছেন। মনে হয় পুরো প্রকৃতিই এই বিদায়ে অংশ নিচ্ছে এবং বিষণ্ণ হয়ে পড়েছে। দ্বিতীয় প্রতীকটি হল লাইল্যাক ফুল। এর হৃৎপিণ্ডাকৃতি পাতা আর তীব্র তৃতীয় সুগন্ধ স্মৃতি এবং ভালোবাসার এক স্থায়ী চিহ্ন হিসেবে কাজ করে। হুইটম্যান কবিতায় এভার রিটার্নিং স্প্রিং বা চিরন্তন বসন্তের ওপর জোর দিয়েছেন। প্রতি বছর লাইলাকের ডালপালা থেকে যে নতুন পুষ্পমঞ্জুরি জন্ম নেয় তা মৃত নেতার স্মৃতির সাথে জীবনের এক অবিচ্ছেদ্য ও চিরস্থায়ী পুনরুত্থানকে যুক্ত করে। তৃতীয় প্রতীক হার্মিট থ্রাশ পাখি। এই একাকী গায়ক লোকালয় এড়িয়ে গভীর জলাভূমির আড়ালে বসে তার সুর তোলে। এই পাখিটি মূলত কবির নিজস্ব আধ্যাত্মিক কণ্ঠস্বর। এই একাকী গানটি শোক প্রকাশের একমাত্র মাধ্যম হিসেবে কবিতার বা শিল্পের প্রয়োজনীয়তাকে নির্দেশ করে। শুরুতে কবির মানসিক অবস্থা অত্যন্ত বিশৃঙ্খল। তিনি এই বিশাল শোকের ভার বইতে গিয়ে নিজেকে সম্পূর্ণ অবরুদ্ধ এবং বিভ্রান্ত বোধ করছেন। এই তিনটি প্রতীক লাইলাক, স্টার এবং পাখি শোকের তিনটি ভিন্ন মাত্রা নির্দেশ করে। তারাটি জাতীয় ক্ষতির প্রতীক। লাইলাক ব্যক্তিগত স্মৃতি বহনচেতন বহন করে এবং পাখিটি আত্মার কণ্ঠস্বর হয়ে সান্ত্বনা দেয়। কবিতার 5 ও 6 নম্বর সেকশনে আমরা ওয়াশিংটন ডিসি থেকে লিঙ্কনের কফিনের দীর্ঘ যাত্রার বিবরণ পাই। এই ট্রেনটি একদিকে বসন্তের সজীব ক্ষেত আর আপেল বাগানের মাঝ দিয়ে চলছে, অন্যদিকে এর দুই পাশে রয়েছে শোকের কালো পোশাকে আবৃত স্তব্ধ শহরগুলো। হুইটম্যান এখানে জাতীয় শোকের বিশালতাকে তুলে ধরেছেন। অগণিত মানুষের মিছিল, রাতের মশালের আলো এবং নীরব জনসমুদ্রের সেই দৃশ্য। গির্জার ঘণ্টা আর শোক সঙ্গীত বা ডার্জ এর গম্ভীর সুর পুরো রেলযাত্রাকে একটি পবিত্র ও জাতীয় শোকসভায় রূপান্তর করেছে। এই বিশাল জনসমাবেশের মাঝে কবি একটি অত্যন্ত ব্যক্তিগত কাজ করেন। কফিনটি যখন তার সামনে দিয়ে যায় তখন তিনি একটি লাইলাকের ডাল ভেঙে সেটি কফিনের ওপর অর্পণ করেন। হিয়ার কফিন দ্যাট স্লোলি পাসেস, আই গিভ ইউ মাই স্প্রিগ অফ লাইলাক। এই ডালটি তিনি কেবল লিঙ্কনের জন্য নয়, বরং কবিতার ভাষায় কফিনস অল বা গৃহযুদ্ধে নিহত প্রতিটি সৈনিকের কফিনে এই পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। পুরো দেশের এই সামষ্টিক শোকের আবহে কবিতার অত্যন্ত ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলিকে একীভূত করেছেন, যা এই বিশাল ক্ষতিকে সাধারণ মানুষের কাছে আরও নিবিড় করে তোলে। কবির মনে একটি প্রশ্ন জাগে, প্রিয় নেতার সমাধিকক্ষে তিনি কী ধরনের ছবি দিয়ে সাজাবেন? ও হোয়াট শ্যাল আই হ্যাং অন দ্য চেম্বার ওয়ালস? প্রথাগতভাবে এলিজিতে মৃত্যুর ছবি থাকলেও হুইটম্যান এখানে আমেরিকার সাধারণ জীবনযাত্রা এবং বসন্তের সজীব ছবিগুলো রাখতে চান। তিনি এখানে ব্যস্ত শহর, কারখানার চিমনি আর কাজ শেষে বাড়ি ফেরা শ্রমিকদের দৃশ্যগুলো বেছে নেন। এগুলো আমেরিকার স্পন্দনশীল জীবনের প্রতীক। কৃষি আর শিল্পের এই মেলবন্ধন আমেরিকার মানুষের টিকে থাকার এবং পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চিরন্তন প্রচেষ্টাকে তুলে ধরে। জলাভূমি থেকে আসা পাখির সেই শান্ত গানটি কবিকে জীবনের এই সাধারণ, স্পন্দনশীল ও চলমান দৃশ্যগুলোর দিকেই মনোযোগ দিতে সাহায্য করে। সমাধিকক্ষে জীবনের এই স্পন্দন রাখার অর্থ হল মৃত্যু সবকিছুর সমাপ্তি নয়, এটি আমেরিকান রেজিলিয়েন্স বা অদম্য জীবনী শক্তির বহিঃপ্রকাশ, যেখানে একটি জাতি এত বড় ট্র্যাজেডির পরও আবার সচল হয়ে উঠবে। কবিতার 14 নম্বর সেকশনে কবি ব্যস্ত লোকালয় ছেড়ে সেই শান্ত ছায়াময় জলাভূমিতে পাখিটির কাছে আশ্রয় নেন। কবির দুই পাশে তখন দুজন অদৃশ্য সঙ্গী,
একদিকে মৃত্যুর অমোঘ বাস্তব জ্ঞান বা নলেজ অফ ডেথ এবং অন্যদিকে মৃত্যু নিয়ে তার নিজস্ব গভীর ভাবনা বা থট অফ ডেথ। পাখিটি তখন গাইতে শুরু করে তার ক্যারল অফ ডেথ। কবির কণ্ঠেও সেই সুর ধ্বনিত হয়, কাম লাভলি অ্যান্ড সুদিং ডেথ, আঞ্জুলেট রাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেরিনলি অ্যারাইভিং। এই গানে মৃত্যুকে একটি ডার্ক মাদার বা অন্ধকার মা হিসেবে দেখা হয়েছে, যে এক বিশাল প্রশান্ত মহাসাগরের মতো এসে মানুষকে সব কষ্ট থেকে মুক্তি দেয়। কবি মহাবিশ্বের প্রশংসা করেন জীবনের আনন্দের জন্য, কিন্তু তার চেয়েও বেশি প্রশংসা করেন মৃত্যুর শীতল আলিঙ্গনের জন্য। প্রথাগতভাবে মৃত্যুকে একটি শত্রু হিসেবে দেখা হলেও হুইটম্যান এখানে একে একটি পবিত্র এবং মুক্তিদায়ক শক্তি হিসেবে উপস্থাপন করেছেন। পাখির গান শোনার সময় কবির চোখে সিভিল ওয়ারের ভয়াবহ যুদ্ধক্ষেত্রের ছবিগুলো ভেসে ওঠে। ছিন্ন ভিন্ন পতাকার নিচে পড়ে থাকা মৃত সৈনিকদের কঙ্কালগুলো দেখে কবি এক অদ্ভুত সত্য উপলব্ধি করেন। তিনি বোঝেন, যারা মারা গেছে তারা আসলেই শান্তিতে আছে, তাদের আর কোনো কষ্ট নেই। যন্ত্রণার ভার কেবল বয়ে বেড়াচ্ছে যারা বেঁচে আছে, সেই মা, স্ত্রী আর সন্তানরা। কবিতার শেষে এসে কবির মনে চূড়ান্ত প্রশান্তি ফিরে আসে। তিনি সেই উজ্জ্বল তারাটিকে বিদায় জানান এবং লাইলাক ফুলটিকে উঠোনেই রেখে আসেন। তিনি জানেন, আগামী বসন্তে এই ফুল আবার ফুটবে, ঠিক যেমন জীবনের চক্র চলতে থাকে। লাইলাক অ্যান্ড স্টার অ্যান্ড বার্ড টুয়াইন্ড উইথ দ্য চ্যান্ট অফ মাই সোল, দেয়ার ইন দ্য ফ্রেগ্রেন্ট পাইনস অ্যান্ড দ্য সিডার্স ডাস্ক অ্যান্ড ডিম। এই এলিজিটি আমাদের শেখায় যে স্মৃতি আর শিল্পের মাধ্যমেই কেবল একটি বিশাল জাতীয় ট্র্যাজেডিকে পেরিয়ে আসাও সম্ভব। হুইটম্যানের কাছে মৃত্যু